স্বাধীনতা এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে এমন এক মাদকতা যার জন্য সব পরাধীন মানুষগুলো ক্ষেপে উঠত। পরাধীন গ্রাম বাংলার দুই তরুণ, ক্ষুদিরাম আর প্রফুল্ল, স্বপ্ন দেখেছিল নিজেদের দেশকে মুক্ত করবে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের কবল থেকে। স্বপ্ন সফল। পরাধীনতার গ্লানি নিয়েই সদ্য তরুণ জীবনগুলো ফুরিয়ে গেছিল ওদেরই পথে হেঁটেছিলেন কানাইলাল, সত্যেন বোস, দীনেশ গুপ্তরা। আজ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলুন পৌঁছে যায় সেই আলিপুর সেন্ট্রাল জেলে, যেখানে স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়েই ওরা বিলীন হয়ে গেছিলেন। স্বাধীনতা যদি কয়েনের এক পিঠ হয়, আর এক পিঠ হলো বলিদান। সেই বলিদানেরই কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আজকের আমাদের এই ভিডিও। আমাদের যেমন দিনের শুরুটা হয় চা খেয়ে খবরের কাগজের পাতা উল্টে, বন্দীদেরও কি তাই হতো? মনে হয় না। এত অত্যাচার, এত নিপীড়নের পরেও শুধু চায়ের জোরে দিনকে শুরু করা যেত? এখানে আপনারা দেখতে পাবেন বন্দীদের দৈনন্দিন জীবনযাত্রার নানা মুহূর্ত। কেউ এখানে চান করছে, কেউ বা সেখানে বসেই কাপড় কাচ্ছে, কেউ হয়তো ঝালিয়ে নিচ্ছেন কি করে আরেকটু ভালোভাবে এই বন্দি দশাটাকে ঘোচানো সম্ভব, কেউ হয়তো তর্ক জুড়ে দিয়েছেন একে অপরের সাথে। কারুর চোখ শুধুই গড়াদের ওপারে। ফেলে আসা সেই দিনগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে এই সিমেন্টের নোনা ধরা কুঠুরির মাঝে। এই মিউজিয়ামে পৌঁছানোর জন্য আপনাকে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে চলে আসুন হাজরা মোড়ে, তারপরে আলিপুরগামী যে কোনো অটোতে উঠে পড়ুন। সেখানে আপনার ডান হাতে পড়বে এই আলিপুর জেল মিউজিয়াম। পরিবেশটা খুব শান্ত লাগছে, তাই তো? আদপে কিন্তু তা নয়। ফিরে আসুন এই জায়গাগুলোতে ১০০ বছর আগে। চাবুকের আঘাত, বিপ্লবীদের হাহাকার, আর একটুখানি আশা স্বাধীনতা দেখবে। এই সেলগুলো সাক্ষী রয়েছে এমনই কিছু ইতিহাসের। অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে বেরিয়ে এলাম সেলগুলো থেকে। পরের গন্তব্য পুলিশ মিউজিয়াম। সিঁড়ি বেয়ে উঠে প্রথম ঘরের সামনে লেখা দেখলাম আলিপুর কনস্পিরেসি, অত্যাচারী কিংসফোর্ডের বিরুদ্ধে গর্জে ওঠা বাংলার বিপ্লবের কাহিনী। ঘরের শোকেসে করা রয়েছে বিপ্লবী হেমচন্দ্র দাস, পরেশ মল্লিক এবং অরবিন্দের মতো মানুষের ব্যবহৃত বোমা এবং আগ্নেয়াস্ত্র। তারপরে গিয়ে ঢুকলাম পরের ঘরে, নারিয়া ডাকাতি মামলা এবং তাতে ব্যবহৃত অস্ত্র দেখতে। রোমাঞ্চ হলো এটা ভেবে যে সেই সময় উইদাউট এনি ইকুইপমেন্ট, শুধুমাত্র নিজেদের বিজ্ঞান বুদ্ধির জোরে কিছু বাংলার কারিগরেরা নিজেদের হাতে বানিয়েছিলেন এই সব অস্ত্রকে। তবে শুধু কিন্তু কিংসফোর্ড নন, ব্রিটিশ সরকারের প্রভুদের উপরে প্রতিবাদীদের খাঁড়া নেমে এসেছিল বারংবার। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে মারার প্ল্যান করেছিলেন অনুশীলন সমিতির বসন্ত বিশ্বাস। তার সাথে ছিলেন আমির চাঁদ, অবোধ বিহারী। নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং রাসবিহারী বসু। পরিকল্পনা সফল হয়নি, ফাঁসির দড়ি গলায় জুটেছিল তাঁদেরও। বিপ্লবীদের কাছে অস্ত্রের যোগান আসত নানান লুটপাটের মাধ্যমে। তাদের মধ্যে ১৯১৪ আরবি রোদ্দা অ্যান্ড কোম্পানির লুটপাটের ঘটনা এখানে দেখানো রয়েছে। পাশের ঘরে আরও দেখলাম সত্যাগ্রহ আন্দোলনের সময়কার হলওয়েল মনুমেন্টের সামনে ধর্নার আসল ছবি। গায়ে কাঁটা দিল পরের দেওয়ালটা দেখে। ১৯৩০ থেকে ৪২-এর মধ্যে গর্জে ওঠা সেন্ট জেভিয়ার্সের ছাত্র সমাজ। বুকে অদ্ভুত এক স্ফুলিঙ্গ অনুভূত হলো। স্মৃতির রক্তাক্ত সরণি বেয়ে আমরা এসে দাঁড়ালাম ফাঁসির মঞ্চের সামনে।
গোটা চত্বরটার দুদিকেই ছিল কারাগার। কি নিদারুণ পরিহাস ভেবে দেখুন, ফাঁসির দিন একে একে যখন সবাইকে জড়ো করা হতো এই ঘরগুলোয়, তারা দেখতে পেত তাদের সহযোদ্ধাদের মর্মান্তিক বিভীষিকাময় পরিণতি। সেই পরিণতির নাম ছিল মৃত্যু। শান্ত সমাহিত মহীরুহ তলে আজও হয়তো নিঃশ্বাস ফেলে আমাদের পূর্বপুরুষের রক্তাক্ত বলিদান। এই বেদির উপর একদিন হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পুড়ে নিয়েছিলেন কানাইলাল দত্ত, দীনেশ গুপ্তর মতো বীরেরা। একবার ভাবুন তো, দূরের ওই ঘরে একজোট হয়ে দাঁড় করানো বিপ্লবীরা অসহায় হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেন নিজেদের সহযোদ্ধাদের ফাঁসির দৃশ্য। ফাঁসির সময় সরে যেত পায়ের তলার পাটাতন। মৃতদেহগুলো একে একে এসে জমা হতো এই কুঠুরির তলায়, যা এখন ঢাকা আছে কাঁচের আবরণ দিয়ে। তারপর একে একে সেগুলো চলে যেত পাশের অটপসি রুমে। গা হাত পা শিরশির করে উঠল এই ঠান্ডা অটপসি রুমটার বাইরে দাঁড়িয়ে। নিতান্ত সাধারণ দেখতে এই ঘরটায় একদিন চেরাই হয়েছে ইতিহাসের পাতায় জ্বলন্ত অক্ষরে লেখা বিপ্লবীদের লাশগুলো। শ্যাংস অ্যান্ড কোম্পানির এই বেসিন ধুয়ে ফেলেছে কত অমীমাংসিত মৃত্যুর গল্প। বেরোনোর পথে পড়বে কনডেমশন রুম। ঢুকেই চোখে পড়ল প্রতীকী ফাঁসির দড়ি আর ইংরেজ কারারক্ষীর মূর্তি। খোপ করা এই ঘরগুলোয় এনে রাখা হতো ফাঁসির সাজাপ্রাপ্ত বিপ্লবীদেরকে। তাদের জীবনের শেষ কয়েকটা দিন কাটত এই একাকী ঘরগুলোতে। এই ঘরগুলোতেই জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন বিপ্লবী দীনেশ গুপ্ত, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। রাইটার্স বিল্ডিং আক্রমণকারী ত্রয়ী। তারা ঠিক করেছিলেন ইন্সপেক্টর জেনারেল লিeutenant কর্নেল সিম্পসনকে খুন করবেন, কিন্তু সফল হয়নি তাদের সেই উদ্যোগ। বাকি দুই সহযোদ্ধা পুলিশের হাতে ধরা পড়ার আগেই আত্মহননে সফল হয়েছিলেন, কিন্তু ধরা পড়ে যান দীনেশ গুপ্ত। বিচারে তার ফাঁসির সাজা হয় 8ই ডিসেম্বর 1930। রাতের অন্ধকারে চুপি চুপি ফাঁসি দেওয়া হয় সদ্য 19-এর যুবকটিকে। মাত্রাতিরিক্ত আফিং খাওয়ানোর পরেও সম্পূর্ণ সজাগ ছিল তার মস্তিষ্ক। তার মরদেহকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই আলিপুর জেলেরই চত্বরে। তারপরে তার শেষ অস্থিভস্মটুকু রাতের অন্ধকারে ভাসিয়ে দেওয়া হয়েছিল টালিনালায়। ফাঁসির মঞ্চের ঠিক বিপরীতে ছিল আলিপুর জেল মিউজিয়ামের সবচেয়ে নামজাদা বন্দীদের অবস্থান। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। একাধারে যেমন ছিলেন চিকিৎসক, তেমনি অন্যদিকে ছিলেন সমাজকর্মী। স্বরাজের চিন্তাভাবনায় বিশ্বাস করার জন্য তারও ঠাঁই হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেলে। লাল ইটের ঘোরানো সিঁড়ি বেয়ে চলে আসুন দোতলায়।
একে একে দেখে নিন চিত্তরঞ্জন দাস, নেতাজি, যতীন্দ্রমোহন সেনগুপ্তর কারাকক্ষগুলিকে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ দলের, মুখ্য ভূমিকায় ছিলেন অসহযোগ আন্দোলনেরও। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ছিলেন প্রথম মেয়র। গ্রেপ্তার হওয়ার পর 1922 সালে এই কুঠুরিতে স্থান হয়েছিল তার। 23শে জানুয়ারি 1935 জন্মদিনের দিন গ্রেপ্তার হয়ে এই কুঠুরিতেই এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানেই ছিলেন 23শে সেপ্টেম্বর পর্যন্ত। পাশের সেলে দেখে নিন যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। পেশায় ছিলেন উকিল। তিনি একের পর এক আদালতে মামলা লড়েছেন সূর্য সেন, অনন্ত সিংয়ের মতো বিপ্লবীদের জন্যে। স্বাধীন ভারতের মানচিত্র রচনার কাজে এই নিতান্ত মামুলি জেলখানার ঘরগুলোর অস্থায়ী বাসিন্দাদের অবদান যে ঠিক কতটা, তা বোধহয় আর কাউকে বলে দিতে হবে না। দোতলার বারান্দা থেকে আপনারা দেখতে পাবেন বিপরীত দিকের ফাঁসির মঞ্চকে, আর এইগুলো ছিল সেই কনডেমশন সেল বা নির্জন কক্ষগুলি। এরপরে চলে আসুন নেহেরু কক্ষ ঘুরে দেখতে। পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। 15ই আগস্ট 1947 তিনি এই পদে আসীন হয়েছিলেন। আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ার জন্য এই কারাকক্ষে তিনি বন্দী ছিলেন প্রায় 2 মাসেরও বেশি সময়, প্রায় 80 দিন। 1934-এর 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত এই ছোট্ট কুঠুরি ছিল ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর ঠিকানা। এখানেই তার সাথে বহুবার দেখা করতে এসেছেন তার একমাত্র মেয়ে ইন্দিরা গান্ধী। বাবা মেয়ের কথা বলার জন্য সময় বরাদ্দ ছিল মাত্র 20 মিনিট। এরপরে দেখে নিন এক্সিবিশন হলটিকে। এখানে জানিয়ে রাখি, মিউজিয়াম খোলা থাকে সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত। টিকিট লাগে মাত্র 30 টাকা। এবার চলুন দেখে নিই সেই ব্যক্তিটিকে, যাকে ছাড়া ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসের গল্প অসম্পূর্ণই থেকে যাবে। দ্য লেজেন্ড নেতাজি সুভাষচন্দ্র বসু। মণিপুরের মৈরাঙে তাঁর এবং আইএনএর হাত ধরেই প্রথম আন্দোলিত হয়েছিল ভারতের তেরঙ্গা। গৃহবন্দী থাকা অবস্থাতেই পুলিশের চোখে ধুলো দিয়ে 1941-এর 18ই জানুয়ারি এলগিন রোডের বাড়ি থেকে পালিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সঙ্গ দিয়েছিলেন ভাইপো শিশির কুমার বোস। গোমো স্টেশন, সেখান থেকে পেশোয়ার, তারপরে সোভিয়েত ইউনিয়ন। 1937-এ বিয়ে করেছিলেন ভিয়েনার অধিবাসী এমিলি শেঙ্কেলকে। 1939-এ গড়ে তোলেন ফরওয়ার্ড ব্লক। বিশ্বকবি রবীন্দ্রনাথ বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দেশের জন্যে তাঁদের কলম থেকে আগুন ঝরেছিল বারংবার। এই পেপার কাটিংগুলো যেন ফেলে আসা যুগের এক একটা লাইভ স্পেসিমেন। আলিপুর জেল মিউজিয়ামে বেড়াতে এলে দোতলার এই দুপাশে গড়াযুক্ত করিডোরটায় অবশ্যই একবার আসবেন। এখানে এসে অবশ্যই ঘুরে দেখে নিন ভারতের স্বাধীনতার সংগ্রামে
কিভাবে নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গ। আলিপুর দুয়ারের বক্সায় গড়ে উঠেছিল বক্সা ডিটেনশন ক্যাম্প। মাটি থেকে 3000 ফুট উচ্চতায় তৈরি এই ক্যাম্পটিতে আগস্ট আন্দোলনের সময় বন্দী ছিলেন বহু বিপ্লবী। আন্দামান সেলুলার জেল, যার অপর নাম ছিল কালাপানি। বটুকেশ্বর দত্ত, বিনায়ক সাভারকরের মতো বহু বিপ্লবী ছিলেন সেখানে। দেখে নিন বিনয় বাদল দীনেশের অকুতোভয় প্রতিমূর্তি রাইটার্স বিল্ডিং এর সামনে। 1915-র বুড়িবালামের যুদ্ধে ব্রিটিশ পুলিশের হাতে নিহত হয়েছিলেন বাঘা যতীন, কিন্তু তার স্লোগান আমরা মরব, জগৎ জাগবে আজও সমানভাবে নাড়া দেয় আমাদের। এই লাল টিকিটটি ছিল প্রফুল্ল চাকির মোকামাঘাট পর্যন্ত যাওয়ার টিকিট, তবে পৌঁছানোর আগেই তিনি ধরা পড়ে যান। শুধু কি যুবক আর কিশোররাই এগিয়ে এসেছিলেন? যুবতী বা কিশোরীরা কি কেবলই পর্দানসীন ছিলেন? একদমই নয়। মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু ব্রিটিশ শাসনের উপর করাঘাত করেছেন বারংবার। আয়ারল্যান্ড নিবাসী ভগিনী নিবেদিতাও এগিয়ে এসেছিলেন ভারতীয় নারীদের এই সংগ্রামের কাজে। সন্ধে নামছে দ্রুত। আমরা এসে পৌঁছালাম সেলুলার জেলের রেপ্লিকা ঘরের সামনে। ঘরে ঢোকার ঠিক সামনেই রাখা আছে ইংরেজ কারারক্ষীর ভারতীয় বন্দির পিঠে চাবুক মারার দৃশ্য। গোটা ঘরের একখানা দেওয়াল জুড়ে রাখা রয়েছে এই ইউরোপিয়ান প্যাটার্নের চ্যাপেলটি। আন্দামান জেলে বন্দী থাকা খ্রিস্টান বন্দীদের এটি ছিল উপাসনা স্থল। সেলুলার জেলের 7টি রোতে ছিল অসংখ্য কারাকক্ষ, তার মধ্যে রাখা হতো বিপ্লবীদের। ঠিক মাঝখানে ছিল সেন্ট্রাল টাওয়ার, যেখানে থাকতো কারারক্ষীরা। তাদের সতর্ক চোখ দিবারাত পাহারা দিয়ে যেত বন্দীদেরকে। চারিদিকের উত্তাল সমুদ্র আর পাথর ঘেরা এই জেল থেকে পালানো ছিল কার্যত অসম্ভব। এটি যেন কোনো জেল নয়, এটি ছিল ইংরেজদের হাতে বানানো টর্চার চেম্বার। ঘরে রাখা রয়েছে বন্দীদের হাহাকারের নানান দৃশ্য, রয়েছে প্রতীকী জেলের পোশাক। একদিন স্বাধীনতার স্বপ্ন দেখা মানুষগুলো পাথর ভাঙা পরিশ্রমের আড়ালে হারিয়ে গিয়েছিল এই দেওয়ালগুলোরই অগোচরে। ব্রিটিশ সরকার চেয়েছিল হাড় ভাঙা খাটুনির পরিমাণ এমনই হোক যাতে এই বন্দীরা স্বাধীনতার সব আস্বাদটুকু পর্যন্ত ভুলে যায়। কিন্তু অনাহার, অপুষ্টি আর এই চূড়ান্ত কায়িক পরিশ্রমকে সঙ্গে নিয়েও সেই মানুষগুলো দিনের শেষে যখন ঘুমাতে যেত, তাদের মাথায় থাকতো স্বাধীনতার সেই রঙিন স্বপ্নটুকু। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং হামসফর টেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল স্বাধীনতার শুভেচ্ছা।